আপনি কি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন? তো কিভাবে শুরু করবেন? হ্যাঁ, আজকে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব যে আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হতে চান, তো আপনাকে কোন, কোন বিষয়গুলি আসলে আয়ত্ত করতে হবে। সো ওয়েব ডেভেলপমেন্ট যদি আপনাকে করতে হয় তাহলে আপনাকে বেশ কিছু বিষয় আয়ত্ত করতে হবে। শুরু থেকে মানে শুরু করতে গেলে বেশ কিছু বিষয় আপনাকে আয়ত্ত করতে হবে। তো কি, কি বিষয় আয়ত্ত করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে এক, এক করে দেখব। অর্থাৎ ফুল রোড ম্যাপ আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হতে চান তাহলে যেই বিষয়গুলি আপনার আয়ত্ত করতে হবে প্রত্যেকটা বিষয় আমরা এখানে আজকে ডিটেলস কথা বলবো। ওকে, সো আপনাকে সর্বপ্রথমত যেই জিনিসটা শিখতে হবে বা যেই জিনিসটা আপনাকে জানতে হবে সেটা হলো HTML। সো তার আগে আমি বলে নিই, ওয়েব ডেভেলপমেন্ট রোড ম্যাপের মধ্যে দুটো পার্ট আছে, একটা হলো ফ্রন্ট এন্ড পার্ট আর একটা হলো ব্যাক এন্ড পার্ট। সো ফ্রন্ট এন্ড পার্টটা আসলে আমরা একটু লিখি এখানে। ওকে, এটা গেলো আমার ফ্রন্ট এন্ড পার্ট। সেকেন্ড পার্ট আছে কি, সেকেন্ড পার্ট হলো আমার ব্যাক এন্ড পার্ট। ওকে, ব্যাক এন্ড পার্ট। সো ফ্রন্ট এন্ড পার্ট কি এবং ব্যাক এন্ড পার্ট কি? আসলে আমরা যদি কোনো ওয়েবসাইট ভিজিট করি, ওকে, আমরা যদি একটা ওয়েবসাইট আমরা যদি ভিজিট করি, যেমন আমরা google.com লিখি। ওকে, এই যে google.com এর যে একটা ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি, ওকে, এই যে একটা সুন্দর ইন্টারফেস, এই ইন্টারফেসটাকে বলা হয় ফ্রন্ট এন্ড। আমরা যদি প্রথম আলোতে যাই, ওকে, প্রথম পাতা, নট প্রথম পাতা, আমাদের যেতে হবে প্রথম আলো। সো এই যে প্রথম আলোর যে একটা ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের এই যে ডাটাগুলি আপনি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে সাজানো আছে। এই সাজানো গোছানো এই জিনিসটাকে বলা হলো ফ্রন্ট এন্ড, ঠিক আছে? আর এর ব্যাকে যেই লজিকগুলি আসলে কাজ করে, ডায়নামিক্যালি যে জিনিসগুলি কাজ করে সেই জিনিসগুলিকে বলা হয় ব্যাক এন্ড, সেই জিনিসটাকে বলা হয় ব্যাক এন্ড। তো আমরা এই বিষয়টা একটু পরে আরেকটু ডিটেলস জানবো। আমরা টেকনোলজিগুলি আমাদের কি কি জানতে হবে সেই বিষয়টা নিয়ে আমরা একটু এক নজর দেখে নিই। সো ফ্রন্ট এন্ড পার্টের মধ্যে আপনাকে যেটা জানতে হবে ফার্স্ট অফ অল, সেটা হলো HTML। HTML টা আপনাকে জানতে হবে। HTML টা কি? HTML টা হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, সো এই HTML টা আসলে কি? এই HTML টা হলো একটা ওয়েব পেজের মার্কআপ, অর্থাৎ একটা ওয়েব পেজের আপনার কি বলে স্ট্রাকচার দাঁড় করানোর জন্য এই যে লেখাগুলি আপনি দেখতে পাচ্ছেন, একটা ওয়েবসাইটের মধ্যে এই যে লেখাগুলি আপনি দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা লেখা দেখা যাচ্ছে, এখানে একটা ডিটেইলস দেখা যাচ্ছে, এখানে কিছু ইমেজ দেখা যাচ্ছে, হ্যাঁ, এখানে আবার সার্চ বার দেখা যাচ্ছে। এই প্রত্যেকটা এলিমেন্ট, এই প্রত্যেকটা এলিমেন্টই হলো HTML দিয়ে আসছে। ওকে, সো একটা ওয়েব পেজ আপনাকে যখন ডাইনামিক কি বলে আপনাকে ডিজাইন করতে হবে বা একটা ওয়েব পেজের স্ট্রাকচার যখন আপনাকে দাঁড় করাতে হবে তখন সেখানে আপনাকে HTML ইউজ করতে হবে। হ্যাঁ, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে হবে। এখন কথা হলো এই HTML আপনি আসলে শিখবেন কোত্থেকে? এই HTML শেখার প্ল্যাটফর্মের আসলে অভাব নেই। অনেক জায়গা থেকে আপনি HTML শিখতে পারবেন। আপনি গুগল থেকে শিখতে পারেন, ইউটিউব থেকে শিখতে পারেন। তবে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে জনপ্রিয় যেই সাইটটি আছে সেটা হলো W3 স্কুল। এই যে W3 স্কুলসের যে ওয়েবসাইটটি আছে, এই ওয়েবসাইট থেকে এই যে লার্ন HTML অথবা HTML রেফারেন্স, আপনি লার্ন HTML এ চাপ দিবেন, অথবা আপনি টিউটোরিয়াল অপশন থেকে এখানে আপনি দেখতে পারবেন। এই যে এখানে HTML এর হিউজ পরিমাণ ডিটেইলস ইন ডিটেইলস এখানে আলোচনা করা আছে। আপনি এইখান থেকে দেখে দেখে HTML গুলি শিখে ফেলতে পারেন, অথবা আপনি মার্কেট থেকে কোনো একটা বই কিনেও HTML শিখে নিতে পারেন। অর্থাৎ যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি HTML শিখে নিতে পারেন। সো HTML যখন আপনার শিখা হয়ে যাবে, ওয়েব ডেভেলপমেন্টের এটা হলো প্রথম পার্ট, একেবারে ফার্স্ট পার্ট। কোনটা? সেটা হলো HTML। ওয়েব ডেভেলপমেন্ট বা আপনি যদি একজন ডিজাইনারও হতে চান, ওয়েব ডেভেলপমেন্টের কিন্তু দুটো পার্ট, একটা হলো কি বলে আপনার ডিজাইন, আর একটা হলো ডেভেলপমেন্ট। সো ডিজাইন যেটা সেটা হলো ফ্রন্ট এন্ড পার্টে আছে, বাট ফ্রন্ট এন্ড পার্টের মধ্যে ডিজাইন থাকলেও এটাকে আসলে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট বলা হয়, নট ডিজাইন, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট বলা হয়। আরেকটা হলো ব্যাক এন্ড পার্ট। ব্যাক এন্ড পার্ট যদি আপনি যদি একজন ব্যাক এন্ড ডেভেলপার হতে চান সেক্ষেত্রে আপনাকে বেসিক লেভেলে হলেও ফ্রন্ট এন্ডের নলেজ থাকতে হবে। বাট আপনি যদি অনলি ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে চান সেক্ষেত্রে আপনাকে ব্যাক এন্ডের কোনো নলেজ না থাকলেও চলবে। ওকে,
বাট আপনি যদি ব্যাকএন্ড ডেভেলপার হতে চান তাহলে ফ্রন্ট এন্ড সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে। আর যদি আপনি দুটোই ভালোভাবে শিখে ফেলেন, দুই প্ল্যাটফর্মে ফ্রন্ট এন্ড এবং ব্যাকএন্ড দুইটা প্ল্যাটফর্মে যদি আপনি ভালোভাবে কাজ করেন তাহলে তখন আপনাকে বলা হবে ফুল স্ট্যাক ডেভেলপার। ওকে, সো চলুন আমরা আমাদের আলোচনায় ফিরি আবার। ফ্রন্ট এন্ড পার্টের মধ্যে সর্বপ্রথমত আপনাকে জানতে হবে এইচটিএমএল, এবং সেটা কোথা থেকে শিখবেন সেটাও আমরা বললাম, বা আপনি আপনার পছন্দ মতো কোনো প্ল্যাটফর্ম থেকে শিখে নিতে পারেন। সেকেন্ড যেই পার্টটা সেটা হলো সিএসএস। ওকে, এটা হলো সিএসএস। তো সিএসএসটা আসলে কি? সিএসএস হলো ক্যাসকেডিং স্টাইল শিট। তো ফ্রন্ট এন্ডের এই এইচটিএমএলটা হলো আপনার একটা ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ একটা ওয়েব পেজের কি বলে স্ট্রাকচারটা দাঁড় করাবে, একটা ওয়েব পেজে সুন্দর স্ট্রাকচার দিবে, বাট সেই স্ট্রাকচারের একটা স্টাইল দিতে হবে। যেমন আপনি যে এখানে আমরা এই এক্সাম্পলটাতে আবার আসি, এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা লেখা আছে, যে একটা টাইটেল আছে, বাট এই টাইটেলের উপর যখন মাউস নিয়ে যাওয়া হচ্ছে এটার কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে একটা স্টাইল প্রদান করা হলো, একটা ডিজাইন প্রদান করা হলো, এই জিনিসটাই হলো সিএসএস এর কাজ, ক্যাসকেডিং স্টাইল শিট সিএসএস এর কাজ। এই যে এখানের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এই যে নিচে চিকন করে একটা বার আছে নীল কালারের, এই যে কালারটা দেয়া হলো নীল করে, এইটা হলো সিএসএস এর কাজ। হ্যাঁ, যেমন একটা কি বলে আপনার এলিমেন্ট এই পাশে, তারপর এলিমেন্টটা এই পাশে, এই যে প্রথম এলিমেন্ট আপনার এই পাশে, তারপর এলিমেন্ট আপনার কোন পাশে? এই পাশে। হ্যাঁ, তারপর এলিমেন্টটা এই পাশে। এই যে লেআউটটা ডিজাইন করা হয়েছে, এই লেআউটটাও সিএসএস দিয়ে করা হয়। এই যে এখানে সুন্দর একটা ইফেক্ট আসছে, যে এখানের মধ্যে হোভার করলে আপনার কি বলে আপনার মাউস পয়েন্টার নিলে এটা নিচ থেকে বেরিয়ে আসতেছে। ঠিক আছে, তারপরে হলো আরো বেশ কিছু কাজ যদি আমরা দেখি, এই যে এখানে আপনি একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনের কালারটা, অর্থাৎ যত ধরনের স্টাইল করা প্রয়োজন, অর্থাৎ আমি যদি একটু সুন্দর এক্সাম্পল দিই, যে এইচটিএমএলটা হলো অ্যাজ লাইক এ কঙ্কাল, একটা মানবদেহ বা যে কোনো প্রাণীর একটা কঙ্কাল। সো কঙ্কালটা হলো স্ট্রাকচার। ঠিক আছে, সেই কঙ্কালের উপর আপনি দেখুন যে একটা মানুষের কি আছে, সর্বপ্রথমত মাংস আছে, তারপর ব্লাড আছে, রক্ত আছে, বিভিন্ন কিছু আছে, তার উপর চামড়া আছে, আবার তার উপর মাথায় কি চুলও আছে। তো সবকিছু মিলিয়ে একটা সুন্দর আকৃতি আসছে। ঠিক আছে, তো কিসের উপরে আসছে এই জিনিসগুলি? এই জিনিসগুলি আসছে কঙ্কালের উপরে। ঠিক তেমনি করে এইচটিএমএলটা হলো অ্যাজ লাইক এজ এ কঙ্কাল। সেই কঙ্কালের উপর আপনার ক্যাসকেডিং স্টাইল শিট সিএসএস প্রদান করে এর সুন্দর একটা ডিজাইন প্রদান করা হয়। তো আপনাকে এইচটিএমএল শেখার পাশাপাশি মাস্ট আপনাকে সিএসএস ও শিখতে হবে। সো সিএসএস এর কিছু শেখার প্ল্যাটফর্ম সেই সেম লেভেলেই, অর্থাৎ এইচটিএমএল আপনি যেভাবে শিখবেন ঠিক সেম ভাবে আপনি সিএসএস ও শিখতে পারেন। ওকে, সো সিএসএস যদি আপনাকে শিখতে হয় আপনি এখান থেকেও শিখতে পারেন। এই যেখানে সিএসএস বার আছে, এই সিএসএস অপশনে গিয়ে আপনি সিএসএস দেখতে পারেন। এই যে এখানের মধ্যে বেশ কিছু টিউটোরিয়াল আছে, বেশ কিছু বলতে আপনার অনেক আলোচনা এখানে আসলে করা আছে সিএসএস নিয়ে। ওকে, তো সিএসএস যখন আপনার শেখা হয়ে যাবে, ফ্রন্ট এন্ডের আরো একটা টেকনোলজি আপনাকে আয়ত্ত করতে হবে, সেটা হলো বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ, আসলে বুটস্ট্র্যাপটা কি? বুটস্ট্র্যাপটা হলো সিএসএস এর একটা লাইব্রেরি, সিএসএস এরই একটা লাইব্রেরি। এখানের মধ্যে এমন অনেক কাজ করা আছে, সিএসএস এর এমন অনেক কাজ সিএসএস দিয়ে করা আছে, যেই জিনিসগুলি আপনি আপনি জাস্ট ইউজ করবেন, আপনি জাস্ট ব্যবহার করবেন, অর্থাৎ বিল্ড ইন অনেক কিছু এখানে করা আছে, যেই জিনিসগুলি আপনি জাস্ট বিল্ড করবেন, এবং এইটা আপনার একটা সাইট ডেভেলপমেন্টকে অনেক ফাস্ট করে দিবে, অর্থাৎ আপনার কাজ অনেক গুণ এগিয়ে রেখেছে এই বুটস্ট্র্যাপ। সো এই বুটস্ট্র্যাপটা কিভাবে ইউজ করতে হবে সেটা আপনাকে জানতে হবে। আপনি চাইলে বুটস্ট্র্যাপ ইউজ না করে আপনি আপনার মতো করেও সিএসএস দিয়ে একটা লাইব্রেরি বানিয়ে ফেলতে পারেন, এবং পরবর্তীতে আপনার ইউজের জন্য আপনি আপনার লাইব্রেরিটাও কি বলে ব্যবহার করতে পারেন, বারবার ব্যবহার করতে পারেন। বাট বুটস্ট্র্যাপ ইউজ করার প্রয়োজনীয়তা এই কারণে, যে কারণ আপনি আপনি যেই একটা প্রজেক্ট ডেভেলপ করবেন, ফ্রন্ট এন্ড ডিজাইন করবেন, এই প্রজেক্টটা শুধুমাত্র আপনার কাছে থাকবে না, হয়তোবা এই প্রজেক্টটা ওয়ার্ল্ডের অনেক ডেভেলপারের কাছে চলে যাবে, বা ওয়ার্ল্ডের অনেক ডেভেলপার আপনার কোড দেখবে। তখন কি হবে? তখন আসলে তারা বুঝতে পারবে না যে আপনি কিভাবে ডিজাইন করেছেন। বাট আপনি যদি বুটস্ট্র্যাপ ইউজ করেন, তাহলে একজন ডেভেলপার দেখলেই বুঝতে পারবে যে এই প্রজেক্টটাতে বুটস্ট্র্যাপ ইউজ করা হয়েছে, তার মানে কোনখানে কি স্টাইলটা আপনি ইউজ করছেন, বা বুটস্ট্র্যাপ থেকে কোন স্টাইলটা আপনি নিয়েছেন, সহজেই সবাই এটা
বুঝতে পারবে, বোধগম্য হবে। ঠিক এ কারণে আপনার এছাড়াও আরো বেশ কয়েকটা কারণে আপনার বুটস্ট্র্যাপটাকে ইউজ করে, অনেকেই ইউজ করে। আবার অনেক বড় বড় প্রজেক্টে দেখা গিয়েছে যে তারা বুটস্ট্র্যাপ ইউজ করে না, তারা নিজেদের মতো করেই একটা কি বলে স্টাইল ডিজাইন করে নেয়, লাইব্রেরি কি বলে বানিয়ে নেয়। তো আপনি চাইলে বুটস্ট্র্যাপটা ইউজ করতে পারেন। তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বুটস্ট্র্যাপটা শিখতেই হয়, কারণ ক্লায়েন্টের অনেক সময় রিকোয়ারমেন্ট থাকে যে বুটস্ট্র্যাপ আপনাকে বুটস্ট্র্যাপ দিয়ে সাইট ডেভেলপ করতে হবে। ক্লায়েন্টের এইরকম রিকোয়ারমেন্ট থাকার কারণ হলো কারণ ক্লায়েন্ট যেন পরবর্তীতে আপনার কাছ থেকে প্রজেক্ট নিয়ে অন্য কাউকে দিলে সে যেন খুব সহজেই এটা ডিজাইনটা করে ফেলতে পারে। ঠিক এ কারণে বুটস্ট্র্যাপটা শিখে ফেলতে হবে। সো এই বুটস্ট্র্যাপটা আপনি কোথা থেকে শিখবেন? ঠিক একই প্ল্যাটফর্ম, এখান থেকে আপনি শিখতে পারেন, অথবা আপনি চাইলে বুটস্ট্র্যাপের ওয়েবসাইট থেকে আপনি শিখতে পারেন। আপনি যদি বুটস্ট্র্যাপ লিখে সার্চ দেন, এই যে বুটস্ট্র্যাপ, এই প্ল্যাটফর্ম থেকে আপনি বুটস্ট্র্যাপটা শিখে নিতে পারেন, অথবা ইউটিউব, গুগল, এছাড়া অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে এই বুটস্ট্র্যাপ নিয়ে আলোচনা করা হয়েছে। আপনি যেটা কমফোর্ট ফিল করেন ঠিক সেখান থেকে আপনি শিখে নিতে পারবেন। ওকে, ওকে। তারপরে আমরা ফিরি আমাদের পরবর্তী টেকনোলজিতে। তো HTML CSS যখন আপনার শেষ হবে, আপনি বুটস্ট্র্যাপটাও আয়ত্ত করে ফেললেন, এরপরে আপনাকে যেটা জানতে হবে সেটা হলো জাভাস্ক্রিপ্ট। ওকে, জাভাস্ক্রিপ্ট আসলে কি? আমরা তখন HTML দেখলাম, HTMLটা হলো আপনার কি বলে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, কঙ্কালের মতো। সিএসএস আছে, সিএসএসটা কি কাজ করে? সিএসএসটা ক্যাসকেডিং স্টাইল শিটের মতো করে কাজ করে, একটা স্টাইল প্রদান করে। বুটস্ট্র্যাপ কি কি কাজ করলো আমরা দেখলাম, বুটস্ট্র্যাপটা আমাদের সিএসএস এর একটা লাইব্রেরি হিসেবে কাজ করলো। এখন জাভাস্ক্রিপ্টটা কি? জাভাস্ক্রিপ্ট আসলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, জাভাস্ক্রিপ্টটা হলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এইটা আসলে কি ফিচার প্রদান করবে, অর্থাৎ এই জাভাস্ক্রিপ্ট আসলে কেন লাগবে? অর্থাৎ জাভাস্ক্রিপ্টটা লাগবে হলো আপনার যেই ডিজাইনটা আপনি করলেন এই ডিজাইনে কিছু ইফেক্ট প্রদান করার জন্য। এমন কিছু ইফেক্ট আছে যেই ইফেক্টগুলি, যে অ্যানিমেশন ইফেক্ট অথবা আপনার ইন্টারঅ্যাক্টিভিটি বাড়ানোর জন্য, ইউজার ইন্টারফেসটাকে আরো লুক্রেটিভ করার জন্য কিছু ফাংশনালিটি ফ্রন্ট এন্ডে প্রদান করতে হয়। অর্থাৎ কিছু ফাংশনালিটি প্রদান করতে হয়, যেই ফাংশনালিটিগুলি প্রদান করার জন্য আপনাকে একটা ফ্রন্ট এন্ড বেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, সেটা হলো জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে? তো জাভাস্ক্রিপ্ট আসলে কি বলে, একটা বিশাল বড় একটা বিষয়, সে বিষয়ে একটু পরেই কথা বলছি। তো এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমরা জাভাস্ক্রিপ্টের কিছু এক্সাম্পল দেখি। যেমন এখানে একটা অ্যালার্ট আপনি দেখতে পাচ্ছেন, হ্যাঁ অথবা না এমন কিছু একটা অ্যালার্ট আসছে। আমরা যদি এটাকে কি নাতে চাপ দিই, এটা চলে গেছে। এই যে একটা ফাংশন ঘটলো, একটা ফাংশনালিটি আছে এখানে, এই যে ফাংশনালিটিটা ঘটলো এটা জাভাস্ক্রিপ্ট ঘটাচ্ছে। ওকে, আমরা যদি আরো কিছু জাভাস্ক্রিপ্টের কাজ দেখতে পাই, এই যে এখানে এটা যে করা হয়েছে এটা সিএসএস দিয়েও করা যায়, বাট এটা চাইলে জাভাস্ক্রিপ্ট দিয়েও করা যায়। আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, এখানে ক্লিক করলে আমার এখানে কি একটা সুন্দর একটা পপ আপ আসছে, নোটিফিকেশন বারটা আসছে। এই নোটিফিকেশন বারটা যে আসলো এটাও কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়েই করা, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট দিয়ে এই কাজগুলি করতে হয়। এই টাইপের কিছু ইউজার ইন্টারঅ্যাক্টিভিটি বাড়ানোর জন্য, ইউজার এক্সপিরিয়েন্স বাড়ানোর জন্য জাভাস্ক্রিপ্ট আমাদেরকে ইউজ করতে হয়। এছাড়াও যেমন এই যে এখানে একটা স্লাইডার আছে, এখানে ক্লিক করলে কি স্লাইড হয়ে যাচ্ছে, একটার পর একটা এলিমেন্ট স্লাইড হয়ে যাচ্ছে। এই জিনিসটাও জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হয়। এই যে এখানে একটা ভিডিও প্লে হচ্ছে, খুব সুন্দর একটা লোডার, এই যে লোডার ঘুরতেছে, এই লোডারটা আমাদের জাভাস্ক্রিপ্ট দিয়ে ঘুরাতে হবে। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট এখানে আমাদের ইউজ করতে হবে। সো ইউজার এক্সপিরিয়েন্স এবং ইউজার ইন্টারফেসকে আরো সুন্দর করার জন্য, আরো লুক্রেটিভ করার জন্য আমাদেরকে জাভাস্ক্রিপ্ট শিখতে হবে। ওকে, তো জাভাস্ক্রিপ্ট আসলে কোথা থেকে শিখবো? সেম প্ল্যাটফর্ম। এখানের মধ্যে এই যে জাভাস্ক্রিপ্টে ক্লিক করলে আপনি জাভাস্ক্রিপ্টটা দেখতে পাবেন। তো যেটা বলছিলাম, জাভাস্ক্রিপ্ট আসলে বিশাল বড় একটা প্ল্যাটফর্ম। জাভাস্ক্রিপ্ট অনেক কি বলে বড় একটা ল্যাঙ্গুয়েজ। সো আমাদেরকে আসলে আমাদের ফ্রন্ট এন্ডের জন্য, যদি আপনি আপনার টার্গেট খুব বেশি বড় লেভেলে না হয়, জাভাস্ক্রিপ্টের বেজে আপনি একজন ডেভেলপার হবেন না, এইরকম যদি আপনার টার্গেট না হয়, আপনার অনেকে টার্গেট থাকতে পারে আমি অনলি জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করব, তাদের বিষয়টা আলাদা। বাট আপনি যদি বেসিক্যালি একজন ওয়েব ডেভেলপার হতে চান আর জাভাস্ক্রিপ্টের উপর ফুল ফোকাস যদি আপনি না দেন, সেক্ষেত্রে আপনাকে জাভাস্ক্রিপ্ট বেসিক যতদূর জানা উচিত, যতদূর না জানলেই নয়।
বেসিক লেভেলটা আপনাকে জেনে নিতে হবে। অ্যাডভান্স লেভেল না জানলেও বেসিক অথবা মিড লেভেল জানলে বেশ ভালো হয়, ফিউচারে গিয়ে আপনার কাজে লাগবে। সো এই হলো জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট আপনি এখান থেকে শিখে নিতে পারেন, হ্যাঁ? অথবা আপনি গুগল, ইউটিউব সার্চ করে আপনি অন্যান্য প্ল্যাটফর্ম থেকে শিখে নিতে পারেন জাভাস্ক্রিপ্ট, ওকে? জাভাস্ক্রিপ্টের জন্য বেশ ভালো ভালো বইও পাওয়া যায়, আপনি বই থেকে দেখেও পড়তে পারেন, শিখতে পারেন। জাভাস্ক্রিপ্ট শেখার পর বেসিক্যালি একটা জনপ্রিয় লাইব্রেরি আছে জাভাস্ক্রিপ্টে, সেটা হলো jQuery, ওকে? সো HTML CSS বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট শেখার পর জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি jQuery আপনাকে জানতে হবে। সো jQuery টা আসলে কি? jQuery টা হলো জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি, কিছুক্ষণ আগেই বললাম। এটা আসলে জাভাস্ক্রিপ্টকে খুব শর্ট করে লিখা যায়। জাভাস্ক্রিপ্টের যে সিনট্যাক্স গুলি আছে, সিনট্যাক্স যে ব্যাপারগুলি আছে, এই সিনট্যাক্সকে খুব শর্ট করে লেখা যায়। অর্থাৎ জাভাস্ক্রিপ্টে কোনো একটা কাজ করতে গেলে যদি 3 লাইন কাজ করতে হয় বা বড় কোনো কোড লিখতে হয়, বড় কোনো একটা লাইন লিখতে হয়, সেটা আপনার jQuery-তে খুব শর্ট করে লেখা হয়। তো সবাই শর্টকাট করার জন্য এবং jQuery-র সৌন্দর্যের জন্য এবং jQuery-তে বিল্ট ইন থাকা কিছু প্লাগইনের জন্য আপনার অনেকে jQuery ইউজ করে। বাট আপনি চাইলে jQuery-কে স্কিপ করতে পারেন। বাট আপনাকে jQuery-টা জেনে রাখতে হবে। একজন ওয়েব ডেভেলপার হিসেবে আপনাকে jQuery-টা জেনে রাখতে হবে। আপনি ইউজ করেন বা না করেন, আপনাকে jQuery-টা জেনে রাখতে হবে। ওকে, সো HTML, CSS, Bootstrap, JavaScript, jQuery এই কয়েকটা পার্ট শিখলে আপনি মোটামুটি লেভেলের ফ্রন্ট এন্ডের একটা পার্ট আপনি আয়ত্ত করে ফেলতে পারলেন। অর্থাৎ একটা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করতে গেলে, একটা ফ্রন্ট এন্ড ডেভেলপ করতে গেলে আপনাকে যেই জিনিসগুলি লাগবে সেই জিনিসগুলি আপনি মোটামুটি আয়ত্ত করে ফেললেন। আপনার এখানের মধ্যে আরো একটা টেকনোলজি আপনি অ্যাড করতে পারেন সিএসএস এর পরে, SCSS। সো এইটাকে অনেকে স্যাস বলে। সো এইটা আপনি অ্যাড করতে পারেন। এইটা হলো আপনার সিএসএস লিখতে গেলে আপনি যখন একটা বড় প্রজেক্ট করবেন তখন অনেক সিএসএস লিখতে হবে, অনেক লাইন সিএসএস আপনাকে প্রায় 7,000, 10,000, 12,000 লাইন সিএসএস লিখতে হবে। সো আপনি যদি স্যাস ইউজ করেন তাহলে খুব অল্প সময়ে আপনি অনেক লাইন সিএসএস জেনারেট করতে পারবেন। অর্থাৎ প্রোগ্রামেটিক্যালি যেভাবে কাজ করে স্যাসটা ঠিক ওইভাবেই সিএসএস কে জেনারেট করবে। তো আপনি চাইলে SCSS টা আপনি ইউজ করতে পারেন অথবা আপনি SCSS টা স্কিপ করতে পারেন, অ্যাজ ইউর উইশ, ওকে? সো তারপরে যদি আপনার এই কয়েকটা পার্ট শেষ হয়ে যায় তাহলে অবশ্যই আপনি আপনার প্র্যাকটিসের জন্য কয়েকটা টেমপ্লেট ডিজাইন করবেন, খুব সুন্দর লেভেলের কয়েকটা টেমপ্লেট আপনি ডিজাইন করার ট্রাই করবেন, ওকে? যদি আপনার এই কয়েকটা পার্ট শেষ হয়ে যায়, পরবর্তী পার্টে আপনি যেটা শুরু করবেন সেটা হলো ব্যাক ইন পার্ট। যদি আপনি ব্যাক ইন ডেভেলপার হতে চান, ঠিক আছে? তো ব্যাক ইন ডেভেলপার হতে গেলে আপনাকে সর্বপ্রথমত মানে ব্যাক ইনটা আসলে কি? ব্যাক ইনটা হলো আপনি যখন এই ফ্রন্ট ইনটা ডিজাইন করলেন, কোথায়? এই যে এই ফ্রন্ট ইনটা ডিজাইন করলেন, এখন আপনি কোডের মধ্যে গিয়ে আপনি কোডের মধ্যে গিয়ে এই জিনিসগুলি ইনক্লুড করলেন। একটা ইমেজ ট্যাগের ভিতরে আপনি ইমেজ দিলেন, এই টাইটেলটা অ্যাড করলেন, এই প্রত্যেকটা নিউজ আপনি ডিজাইন করার সময় ম্যানুয়ালি কোডের মধ্যে বসিয়ে দিলেন। বাট আপনি যখন একটা ক্লায়েন্টের জন্য প্রজেক্ট বানাবেন, ক্লায়েন্ট তো কোড বুঝবে না। সো সে কিভাবে একটা ক্লায়েন্ট কিভাবে আপনার এই জিনিসটা আসলে রিমুভ করবে, অ্যাড করবে, একটা ক্লায়েন্ট কিভাবে এই ইমেজ অ্যাড করবে বা এই নিউজগুলি সে পোস্ট করবে, ওকে? সো তাকে যদি পোস্ট করতে হয়, তাকে এটাকে কোনো একটা প্যানেল থেকে গিয়ে পোস্ট করার সুযোগ দিতে হবে, অ্যাজ অ্যাডমিন প্যানেলের মধ্যে গিয়ে সে একটা নিউজ ইনপুট দিবে, একটা টাইটেল লিখবে, নিউজের ডিটেলস লিখবে, অ্যান্ড কি বলে আপনার এই ইমেজটা আপলোড করবে। ইমেজ আপলোড করলে কি হবে, আপনার নিউজটা এখানে চলে আসবে, ওকে? সো এই গেল আপনার ব্যাকএন্ডের কনসেপ্টটা, অর্থাৎ ডায়নামিক হতে হবে। আপনি যেটা ডিজাইন করলেন সেটা হলো স্ট্যাটিক পার্ট। আর যখন আপনি এটাকে ক্লায়েন্ট ভিউতে নিয়ে আসবেন, ক্লায়েন্টের কাছে সাপ্লাই দিবেন, ক্লায়েন্টকে যখন দিবেন তখন ক্লায়েন্টের এটা লাগবে হলো ডায়নামিক পার্ট। কারণ ক্লায়েন্ট কোডে গিয়ে এটা এডিট করবে না, ক্লায়েন্ট অ্যাডমিন প্যানেল থেকে বসে বসে আপলোড করবে, পোস্ট করবে, যেমনি করে আমরা ফেসবুকে পোস্ট করি তেমনি করে পোস্ট করবে এবং তার ওয়েবসাইটের মধ্যে জিনিসটা পোস্ট হয়ে যাবে। সো এটা যদি করতে হয় আপনাকে জিনিসটাকে ডায়নামিক করতে হবে, আর ওই ডায়নামিকের কাজটাই হলো ব্যাক ইন পার্ট, ঠিক আছে? ফ্রন্ট ইন পার্টে যেটা আপনি ডেভেলপ করছেন সেটা হলো স্ট্যাটিক পার্ট, আর আপনি যখন ডায়নামিক পার্ট কি বলে ব্যাক ইন পার্টে এসে এটাকে ডেভেলপ করছেন, ডায়নামিক করছেন, তখন এটা হয়ে গেল
ডাইনামিক ওয়েবসাইট, ওকে। তো ডাইনামিক ওয়েবসাইট যখন আপনাকে বানাতে হবে বা আপনি যখন করবেন, তখন ব্যাকিং পার্টের মধ্যে আপনার কিছু টেকনোলজি আপনাকে জানতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে একটা ডেটাবেস ইউজ করতে হবে। ডেটাবেস ডেটাবেসটা আসলে কি কাজ করবে? ডেটাবেসটা যে কাজটা করবে সেটা হলো আপনার ডেটাগুলিকে স্টোর রাখে। ওকে, আমরা যেমন এই ওয়েবসাইটটাতে যদি দেখি, এই যে একটা নিউজ আছে, হ্যাঁ, এই যে একটা নিউজ, আমরা এই নিউজের ডিটেলসে গেলাম, এই যে কিছু লেখা আছে, হ্যাঁ, ক্যাটাগরি আছে, ইমেজ আছে, এই যে জিনিসগুলি নিউজের একটা ডিটেলস আছে, এই পুরো জিনিসটা কোনো একটা জায়গায় স্টোর হয়ে আছে, কোনো একটা জায়গায় স্টোর আছে, অর্থাৎ কোনো একটা জায়গায় এটা জমা আছে, এই লেখাটা কোনো একটা জায়গায় জমা আছে। তো যেই জায়গাটা এটা স্টোর থাকে, জমা থাকে, সেই জায়গাটা হলো ডেটাবেস। সো আপনাকে কোনো একটা ডেটাবেস নিয়ে কিভাবে কাজ করতে হয়, ডেটাবেসের কোয়েরিগুলি কিভাবে রান করতে হয়, এই বিষয়, কোয়েরিগুলি কিভাবে লিখতে হয়, এই বিষয়গুলি আপনাকে জানতে হবে। ওকে, তো সেই বিষয়গুলি আপনাকে যদি জানতে হয়, তাহলে আপনাকে একটা ডেটাবেস আপনাকে শিখতে হবে। সো ডেটাবেস আসলে কয়েক ধরনের ডেটাবেস আছে। আমরা যদি একটু গুগলে সার্চ করি, এই যে এখানে আপনি যদি দেখতে পপুলার কিছু ডেটাবেসের নাম যদি আপনি দেখতে চান, লিস্টটা কোথায় ছিল, ওকে, এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন, সেটা হলো MySQL। ঠিক আছে, একটা ডেটাবেসের নাম হলো MySQL, আরেকটা ডেটাবেসের নাম হলো পোস্টগার্ড, আরেকটা ডেটাবেসের নাম হলো এসকিউএল, MS SQL সার্ভার, আরেকটা হলো SQLite, আরেকটা হলো MongoDB, হ্যাঁ, রেডিস, মারিয়াডিবি, ওরাকল, হ্যাঁ। তো এই যে প্রত্যেকটা একটা ডেটাবেসের নাম, এই প্রত্যেকটা ডেটাবেসের আলাদা আলাদা সিনট্যাক্স আছে, আলাদা আলাদা ভাবে ডেটাবেসের এক একটা বৈশিষ্ট্য আছে। সো আপনি যে কোনো একটা ডেটাবেস, অর্থাৎ এটা আসলে নির্ভর করবে আপনি কি ধরনের টেকনোলজি নিয়ে কাজ করতে চান। সো সেই ধরনের টেকনোলজির উপর ডিপেন্ড করে আপনাকে একটা ডেটাবেস শিখে নিতে হবে। সো আমরা ধরে নিলাম যে আপনি MySQL টাই শিখবেন, আমরা ধরে নিলাম একটা এক্সাম্পল হিসেবে। সো এই যে MySQL, এই ডেটাবেসের সিনট্যাক্স গুলিকে আপনাকে শিখে নিতে হবে, অর্থাৎ কোনো একটা ডেটাবেস আপনাকে শিখে নিতে হবে। তো আমরা যদি লিখি, আপনাকে এই রোড ম্যাপের এই পর্যায়ে আপনাকে শিখতে হবে সর্বপ্রথমত কোনো একটা ডেটাবেস। তো ডেটাবেসে যাওয়ার আগে আপনাকে শিখতে হবে আগে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এমন ধরনের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে যেটা দিয়ে আপনি মানে ব্যাকএন্ড ডেভেলপ করা যায়। সো এমন কিছু ল্যাঙ্গুয়েজের নাম যদি আমি উল্লেখ করি, তাহলে সর্বপ্রথমে তো আমি উল্লেখ করব যে PHP, তারপরে আমরা উল্লেখ করতে পারি সেটা হলো আপনার কি বলে জাভা, তারপরে যদি আমরা উল্লেখ করি সেটা হলো আপনার আর কি আছে, পাইথন, তারপরে আপনি যদি লিখতে চান জাভাস্ক্রিপ্টের নোড.js। ওকে, সো এই মানে এছাড়াও আদার্স আরো আছে, আরো কয়েকটা ল্যাঙ্গুয়েজ আছে যেগুলি আপনার হয়তো কি করা যায়, ডাইনামিক ভার্সনে ওয়েবসাইট তৈরি করা যায়। সো এই কয়েকটা ল্যাঙ্গুয়েজ আপনাকে জেনে নিতে হবে, অর্থাৎ এই কয়েকটা ল্যাঙ্গুয়েজ, সরি, এখান থেকে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ আপনাকে আয়ত্ত করতে হবে। ঠিক আছে, সো এখান থেকে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ আয়ত্ত করার পর আপনাকে যেটা আয়ত্ত করতে হবে সেটা হলো ডেটাবেস। এর মধ্যে আছে হলো MySQL, তারপর হলো SQLite, ঠিক আছে, তারপরে হলো আপনার MongoDB আছে, এক্সেট্রা এক্সেট্রা, আরো অনেক ডেটাবেস আছে। কোন একটা ডেটাবেস আপনাকে জেনে নিতে হবে। সো এখানে আসলে দেখা যাচ্ছে যে পার্ট দুইটা খুবই ছোট, কিন্তু আসলে পার্ট দুইটা খুবই ছোট না। পার্ট দুইটা এই কয়েকটা পার্ট থেকে, এখানে কয়েকটা পার্ট আছে, 3টা পার্ট, এই 3টা পার্ট থেকে এই 2টা পার্ট আরো বড়। ঠিক আছে, এই 2টা পার্টের হলো শুরু আছে, কিন্তু আপনি শেষ খুঁজে পেতে খুবই হিমশিমে পড়ে যাবেন, অর্থাৎ শেষ খুঁজে পাবেন না, শুরু আছে। সো এই কয়েকটা বিষয় যখন আপনি আয়ত্ত করে ফেলতে পারবেন মোটামুটি লেভেলের, তখন আপনি আসলে নিজে থেকেই কনফিডেন্ট পাবেন বা নিজে থেকে আপনি বুঝতে পারবেন না আপনি এখন একটা ডাইনামিক ওয়েবসাইট
বানাতে পারবেন। তো এখানে একটা বিষয় স্কিপ হয়ে গিয়েছে, সেখানে হলো কিছু ফ্রেমওয়ার্ক আপনি ইউজ করতে পারেন। যেমন পিএইচপি শেখার পরে আপনি আপনার কাজ সুবিধা করার জন্য কোনো একটা ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারেন। যেমন লারাভেল আছে, ঠিক আছে, লারাভেল আছে, তারপর আর কি কেক পিএইচপি আছে, হ্যাঁ, কেক পিএইচপি আছে, এই এক্সেট্রা এক্সেট্রা বেশ জনপ্রিয় কয়েকটা আপনার ফ্রেমওয়ার্ক আছে পিএইচপিতে। জাভাতেও আপনার কিছু ফ্রেমওয়ার্ক রয়েছে, পাইথনও জ্যাঙ্গো রয়েছে, হ্যাঁ। জাভাস্ক্রিপ্ট নোড.জেএস এর জন্য আপনার রয়েছে হলো এক্সপ্রেস এক্সপ্রেস নামের একটা ফ্রেমওয়ার্ক রয়েছে, সেটা দিয়ে আপনি কাজ করতে পারেন। ওকে, আর এখানে ডেটাবেস তো আপনাকে একটা আয়ত্ত করতে হবে। সো এই বিষয়গুলি যখন আপনি আয়ত্ত করে ফেলতে পারবেন, অ্যান্ড দেন আপনি তখন আমি যেটা কিছুক্ষণ আগে বললাম সেটা হলো কনফিডেন্ট পাবেন যে একটা ওয়েবসাইট আপনি ডাইনামিক করতে পারতেছেন। ওকে, তো পিএইচপি আপনি কোত্থেকে শিখবেন? আমরা এখন একটু প্ল্যাটফর্মগুলো নিয়ে আলোচনা করি। পিএইচপি আপনি কোত্থেকে শিখবেন? এইটাও ঠিক, আপনি এখানে যদি যান সেখানে আপনার এই যে পিএইচপি নামের একটা পার্ট আছে, ঠিক আছে, এই পিএইচপি থেকে আপনি পিএইচপিতে শিখে নিতে পারেন। অথবা php.net নামের একটা ওয়েবসাইট আছে, পিএইচপির অফিসিয়াল ওয়েবসাইট, হ্যাঁ, পিএইচপির অফিসিয়াল ওয়েবসাইট। সো এখান থেকেও আপনি পিএইচপিটা শিখে নিতে পারেন। তারপর অথবা আপনি যদি সুবিধা মনে করেন, ইউটিউব থেকে আপনি সার্চ করে পিএইচপিটা আয়ত্ত করে নিতে পারেন, ঠিক আছে। তো তারপরে হলো কি, জাভার জন্য জাভার প্ল্যাটফর্ম থেকে আপনি জাভা শিখে নিতে পারেন, হ্যাঁ। জাভাস্ক্রিপ্ট দিয়ে যদি আপনি ডেভেলপমেন্ট করতে চান, এগুলো প্রত্যেকটা রিকোয়ার্ড না, এটা হলো যে কোনো একটা আপনাকে আয়ত্ত করতে হবে। আপনাকে ডেভেলপমেন্টে যদি আপনি কাজ করতে হয়, তাহলে এই কয়েকটা পার্টের যে কোনো একটা আপনাকে আয়ত্ত করতে হবে, ডেটাবেসের যে কোনো একটা আপনাকে আয়ত্ত করতে হবে, ঠিক আছে। তো এভাবে যদি আপনি শুরু করে দেন, আসলে শুরু করে দিলেই শেষটা খুঁজে পাওয়া যাবে। শুরুই যদি না করি তাহলে আসলে শেষটা আমরা কিভাবে করবো, তাই না? সো আপনি শুরু করে দিতে পারেন। এই রোড ম্যাপে যদি আপনি কাজ করেন, ইনশাল্লাহ আপনি খুব শীঘ্রই কনফিডেন্ট পাবেন যে একটা প্রজেক্ট ডেভেলপমেন্ট করার। ওকে, থ্যাংক ইউ।